আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। আসিফ মাহমুদের বিরুদ্ধে হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ, দুদকের তদন্ত দাবি ছাত্রদলের। মুন্সিগঞ্জে বসতঘর থেকে মা মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার। বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান। সর্বশেষ জানাবো অর্থ আত্মসাতের অভিযোগে এস আলম পিকে হালদার সহ ১৩ জনের বিচার শুরু। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। আসিফ মাহমুদের বিরুদ্ধে হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ, দুদকের তদন্ত দাবি ছাত্রদলের। সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ তুলে তার বিচার ও দুর্নীতি দমন কমিশন দুদকের মাধ্যমে তদন্তের দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। পোস্টাল ব্যালটে অনিয়ম সহ ৩ দফা অভিযোগে সোমবার ১৯ জুলাই নির্বাচন কমিশনের ইসি সামনে টানা দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এই দাবি জানান। কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে নাসির উদ্দিন নাসির বলেন, আসিফ মাহমুদ উপদেষ্টা হয়ে হাজার কোটি টাকা দুর্নীতি করেছেন। তার দুর্নীতির বিষয়ে দুদকের মাধ্যমে তদন্ত করে বিচার নিশ্চিত করতে হবে। অথচ তিনি নির্বাচন কমিশনে এসে চোখ রাঙানি দেখাচ্ছেন। নির্বাচন কমিশন একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান। এভাবে হুমকি দেয়া চলবে না। ছাত্রদল এসব হুমকিতে ভয় পায় না। তিনি জানান, ৩টি পৃথক ইস্যুতে ছাত্রদল শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে এবং আগের দিন নির্বাচন কমিশনারের সিনিয়র সচিব আক্তার হোসেনের সঙ্গে সাক্ষাৎকার করেছেন তারা। পোস্টাল ব্যালট দিয়ে অভিযোগ তুলে নাসির বলেন, ২০১৮ সালের নিশিরাতের নির্বাচনে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা নিজেদের বাসায় ব্যালট রেখেছিল। দুঃখজনকভাবে ২০২৬ সালে এসে আমরা জামায়াতের বাসা বাড়িতে ব্যালট দেখতে পাচ্ছি। এটি আবারও ২০১৮ সালের নির্বাচনকে স্মরণ করিয়ে দেয়। তিনি দাবি করেন, বৈঠকে নির্বাচন কমিশন পোস্টাল ব্যালটে অনিয়মের বিষয়টি স্বীকার করেছে এবং তা দূর করার আশ্বাস দিয়েছে। তবে ব্যালট কিভাবে বাসাবাড়িতে পৌঁছেছে সে বিষয়ে কমিশন কোনো স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেনি। নাসির উদ্দিন নাসির বলেন, আমরা নির্বাচন কমিশনকে স্পষ্ট করে বলেছি, নতুন রাজনৈতিক দল গঠনকারী কারো চোখ রাঙানিতে ভয় পাবেন না। আপনারা হৃৎপিণ্ড শক্ত রাখুন এবং দায়িত্বশীল ভূমিকা পালন করুন। এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ভূমিকা নিয়েও তীব্র সমালোচনা করেন ছাত্রদল নেতা। তিনি বলেন, ভিসি কিভাবে এত মিথ্যা কথা বলেন, আমরা বিস্মিত। গত ৫ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি চিঠিতে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচন স্থগিত রাখার নির্দেশনা ছিল, কিন্তু সেই চিঠির বিষয়টি তিনি কাউকে জানাননি। অভিযোগ করে নাসির বলেন, ওই চিঠির বিষয়ে গোপনে ছাত্র শিবিরকে অবহিত করা হয়। পরে উপাচার্য ঢাকায় এসে তদবির করে নতুন করে চিঠির ইস্যু করান এবং ২০ তারিখে নির্বাচনের ঘোষণা দেন। অথচ নির্ধারিত সময়ের মধ্যে ৬ দিন কোনো প্যানেল প্রচারণাই চালাতে পারেনি। তিনি প্রশ্ন তুলে বলেন, প্রচারণা ছাড়া কিভাবে একটি প্রতিনিধিত্বমূলক নির্বাচন সম্ভব? এছাড়া ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের জন্য গঠিত ১৫ সদস্যের কমিটির মধ্যে ৮ জন ইতোমধ্যেই পদত্যাগ করেছেন বলেও জানান তিনি। এই অবস্থায় বিতর্কিত উপাচার্যের পক্ষে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব নয় বলে মন্তব্য করেন নাসির উদ্দিন নাসির। সবশেষ তিনি বলেন, আসিফ মাহমুদের বিরুদ্ধে হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ, দুদক তদন্ত দাবি ছাত্রদলের। আমরা ভিসিকে তার পদ ছেড়ে দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। পাশাপাশি দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাত পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। মুন্সিগঞ্জে বসতঘর থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার। মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় নিজ বসতঘর থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে নিহত নারীর স্বামী পলাতক রয়েছেন। সোমবার ১৯ জানুয়ারি দুপুর ১২:৩০টার দিকে রাজানগর ইউনিয়নের দক্ষিণ রাজানগর গ্রামের একটি ভাড়া বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন আমেনা বেগম ৩৫, তার ১০ বছর বয়সী মেয়ে মরিয়ম। তার ওই গ্রামে নুরুজ্জামান সরকারের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে স্থানীয়রা ঘরের ভেতরে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে সিরাজদিখান থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। নিহত আমেনা বেগমের স্বামী মিজান মিয়া পেশায় একজন দিনমজুর। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। মুন্সিগঞ্জের পুলিশ সুপার এসপি মোহাম্মদ মেনহাজুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর নিহত স্বামী পলাতক থাকায় তাকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে।
তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হচ্ছে এবং মরদেহ দুটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। হত্যার কারণ উদ্ঘাটন ও পলাতক ব্যক্তিকে গ্রেফতারে পুলিশ অভিযান শুরু হয়েছে। বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান। নিরাপত্তা শঙ্কায় টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি, যা নিয়ে একাধিকবার আইসিসির সঙ্গে বৈঠক করেছে বিসিবি। তবে বিষয়টি এখনও সমাধান হয়নি। বিশ্বকাপ ভেন্যু জটিলতায় বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান। বাংলাদেশের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে নিজেদের বিশ্বকাপ প্রস্তুতিও স্থগিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও সুপার এক প্রতিবেদনে জানিয়েছে, বিশ্বকাপ খেলতে ভারতের দল না পাঠানোর ব্যাপারে বিসিবির সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানিয়েছে পিসিবি। বাংলাদেশ নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগকে যৌক্তিক বলে অভিহিত করেছেন দেশটির ক্রিকেট বোর্ড। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশ ইস্যুতে আইসিসি যদি সন্তোষজনক কোনো সমাধান দিতে ব্যর্থ হয় তাহলে পাকিস্তানও টুর্নামেন্টে অংশগ্রহণ পুনর্বিবেচনা করবে। এমনকি শেষ পর্যন্ত বিশ্বকাপে না খেলার সম্ভাবনার বিবেচনায় রেখে টিম ম্যানেজমেন্টকে বিকল্প পরিকল্পনা করার নির্দেশও দেওয়া হয়েছে। জিও সুপারের সূত্র জানিয়েছে, পিসিবি মনে করে আয়োজক হওয়ার দোহাই দিয়ে কোনো দেশের উপর চাপ বা হুমকি প্রয়োগ করা উচিত নয়। বাংলাদেশের ভেন্যু সমস্যার সমাধান করতে শনিবার 17 জানুয়ারি বিসিবির সঙ্গে বৈঠক করতে ঢাকায় আসেন আইসিসির ইন্টিগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফ্রেগেভ। বিকালে বিসিবির সঙ্গে বৈঠক করেন তিনি। এই বৈঠকে অনলাইনে যুক্ত হয়েছিলেন আইসিসির ইভেন্টস অ্যান্ড কর্পোরেট কমিউনিকেশন বিভাগের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনাও। ভিসা না পাওয়ায় বৈঠকে সরাসরি যোগ দিতে পারেননি তিনি। আইসিসির সঙ্গে বৈঠক শেষেও ভারতে না সিদ্ধান্তে অনড় রয়েছে বিসিবি। এই বৈঠকে আয়ারল্যান্ডের সঙ্গে বাংলাদেশের গ্রুপ পরিবর্তনের বিষয়টি আলোচনা হয়। বৈঠক শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, অন্যান্য বিষয়ের পাশাপাশি ন্যূনতম লজিস্টিক পরিবর্তনের মাধ্যমে বিষয়টি সহজতর করার উপায় হিসেবে বাংলাদেশকে অন্য গ্রুপে সরিয়ে নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়েছে। এদিকে ক্রিকেট আয়ারল্যান্ডের একজন কর্মকর্তা ক্রিকবাসকে বলেছেন, আমরা সুনির্দিষ্ট আশ্বাস পেয়েছি যে মূল সূচি থেকে আমাদের কোনো পরিবর্তন হবে না। আমরা নিশ্চিতভাবে শ্রীলঙ্কার গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলছি। অর্থ আত্মসাতের অভিযোগে এস আলম, পিকে হালদার সহ 13 জনের বিচার শুরু। নাম সর্বস্ব প্রতিষ্ঠানের নামে প্রায় 32 কোটি 50 লাখ টাকা ঋণ অনুমোদন ও তা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম এবং রিলায়েন্স ফাইন্যান্সের সাবেক এমডি প্রশান্ত কুমার, পিকে হালদার সহ 13 জনকে বিচারের মুখোমুখি হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার 19 জানুয়ারি ঢাকার নবম বিশেষ জজ আদালত অভিযোগ গঠন করে আনুষ্ঠানিকভাবে এই মামলার বিচার কার্যক্রম শুরুর আদেশ দেন। একই সঙ্গে আগামী 8 ফেব্রুয়ারি সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। আদালত সূত্রে জানা গেছে, অভিযোগ গঠনের শুনানিতে দুদকের পক্ষ থেকে বল প্রয়োগ হয়। পরিকল্পিতভাবে একটি ভুয়া প্রতিষ্ঠানের নামে ঋণ অনুমোদন ও ছাড় দেখিয়ে অর্থ সরিয়ে নেওয়া হয় এস আলম গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠানে। এভাবে আর্থিক প্রতিষ্ঠানকে গুরুতর ক্ষতির মুখে ফেলা হয়েছে। শুনানির সময় কারাগারে থাকা রিলায়েন্স ফাইন্যান্সের সাবেক কর্মকর্তা নাহিদা রুনাই ও রাশেদুল হককে আদালতে হাজির করা হয়। তারা নিজেদের নির্দোষ দাবি করে অব্যাহতির আবেদন করেন। তবে আদালত উভয় পক্ষের যুক্তি শুনে অব্যাহতির আবেদন নামঞ্জুর করে অভিযোগ গঠনের আদেশ দেন।